ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছি শতরূপ ঘোষের সঙ্গে। সংখ্যালঘুদের পাশে তোমরা সব সময় থাকো, মানে 34 বছর যখন শাসন করেছে তখনও সংখ্যালঘুরা খুব নিশ্চিন্তে নিরাপদে পশ্চিমবাংলায় থাকতেন, এবং তাদের ভোট যে বামেদের পড়তো এ নিয়ে হইচই হতো না। বাম তোষণ করছে মুসলিমদের বা সংখ্যালঘুদের। এবারে যেটা মুখ্যমন্ত্রী, আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে 12-র জায়গায় 12টা বাজানোর জায়গায় 13টা বাজিয়ে দেবো, এটা কি রাজনৈতিক? মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কি একজন, মানে মুসলিম সম্প্রদায়দের নিয়ে তার এই যে ঔদ্ধত্যপূর্ণ কথা, এটাকে আমি বলছি, কোনো সাধারণ মুসলমান কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্বটা দিয়েছিল যে আপনি আমাদের এই হুমকিবাজিটা করুন? কোনো সাধারণ মুসলমান মমতা ব্যানার্জিকে বলেছিল যে আপনি আমাদের হয়ে জানিয়ে দিন যে আমরা একাট্টা হলে 5 মিনিটে একটা কমিউনিটিকে শেষ করে দেবো? এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। দুর্ভাগ্যজনক হচ্ছে এইটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার বিরুদ্ধে যে বিক্ষোভটা হওয়া উচিত ছিল সেটা আমাদের রাজ্যে হয়নি। এটা হয়তো আমাদেরও ব্যর্থতা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপের প্রায়শ্চিত্ত করতে হলো বাংলার সংখ্যালঘু মানুষকে। আজকে তাদের কিন্তু কোনো দোষ নয়, এটা কিন্তু তারা বলেননি। যেমন কোনো হিন্দু মমতা ব্যানার্জিকে বলেনি যে আপনি ইমাম ভাতা, আপনি সরকারের টাকায় মন্দির বানান, আপনি পুরোহিত ভাতা দিন, আপনি পুজো কমিটিকে চাঁদা দিন, তেমন কোনো মুসলমানও মমতা ব্যানার্জিকে বলেনি যে আপনি আমাদের ওই হুমকিবাজি করুন যে একটা কমিউনিটি এক হয়ে গেলে সব 15 মিনিটে শেষ করে দেবে, নাকি 5 দিনে শেষ করে দেবে, কি বলেছিলেন? কোনো সাধারণ 13টা বাজিয়ে দেবে, কোনো সাধারণ মুসলমান বলেনি যে আপনি দুর্গাপুজোর ভাসানকে বন্ধ রাখুন, মহরমে তাজিয়া বেরোবে বলে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সস্তা রাজনীতি করার জন্য করেছেন, তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বাংলার মুসলমানকে। আর আমি আপনাকে একটা কথা বলছি সরোজবাবু, আমি বারবার আপনাকে অফ ক্যামেরা সরোজবাবু বলি বলে অন ক্যামেরা সরোজবাবু বলে ফেলছি। যাকে আমি একটা কথা আপনাকে বলি, তা হচ্ছে মানে ভোট তো হয়ে গেছে, বাংলার তো যা হওয়ার হয়ে গেছে, যা ফলাফল হওয়ার। বাংলার বহু মানুষ আছেন, অনেক প্রগতিশীল মানুষ আছেন, যেরকম কিছু দালালকে আমরা চিনি। শোনো, মমতা ব্যানার্জি না, আমি একটু মানে প্রসঙ্গান্তর করছি, কিন্তু কথাগুলো এখন মানে না বলেও থাকতে পারছি, বেরিয়ে আসছে না। হ্যাঁ, মানে মমতা ব্যানার্জি না, 15 বছরে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে একটা ভালো কাজ মমতা ব্যানার্জি করেছে আমাকে বলুন, আমি একটা কথা বলবো, মমতা ব্যানার্জি একটা বড় কাজ, ভালো কাজ করেছেন। আমাদের বাঙালিদের, আমি আগেও বলেছি, এটা টেলিভিশনেও বলেছি, ইয়েতে, আমাদের বাঙালিদের না বরাবর, আসলে একটা সময় তো বাঙালি জাতি বুদ্ধিজীবী বলতে বিদ্যাসাগরকে চিনেছিলেন, রাজা রামমোহন রায়কে চিনেছিলেন। বাঙালি সমাজটা একটা সময় বুদ্ধিজীবী বলতে সত্যজিৎ রায়, মৃণাল সেনদেরকে চিনেছিলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে চিনেছিলেন। সেই কারণে বুদ্ধিজীবী শব্দটার প্রতি তো বাঙালির একটা স্বাভাবিক শ্রদ্ধা, একটা স্বাভাবিক ভরসা ছিল। আমরা বাংলার বুদ্ধিজীবী সমাজ, বাংলা সুশীল সমাজ বলতে বুঝতাম কিছু অত্যন্ত আপরাইট, কিছু অত্যন্ত মানে হচ্ছে তার বিশ্বাসের জায়গায় খুব ঋজু, খুব দৃঢ় কিছু মানুষ হবেন বোধহয় তারা। মমতা ব্যানার্জি না একটা জিনিস দেখিয়ে দিয়েছেন, যে বাংলার তথাকথিত বুদ্ধিজীবী সমাজের মধ্যে একটা অংশ এরকমও আছে যারা কিনা অত্যন্ত গুণী, কেউ অত্যন্ত গুণী কবি, আমি তাদের প্রতিভাকে ছোট করতে অস্বীকার করতে পারবো না, অত্যন্ত গুণী কবি, কেউ কবি সুমনের মতো অত্যন্ত গুণী, কেউ গীতিকার হতে পারেন, কেউ জয় গোস্বামীর মতো কবি হতে পারেন, কেউ আজকে শ্রীজাতর মতো কবি হতে পারেন, কেউ নৃসিংহ প্রসাদ ভাদুরীর মতো একজন পুরাণতত্ত্ববিদ হতে পারেন, হ্যাঁ, কেউ যোগেন চৌধুরীর মতো একজন চিত্রকর হতে পারেন। এরা অত্যন্ত গুণী মানুষ, কিন্তু বেসিক্যালি এদের পেডিগ্রিটা হচ্ছে সামনে লেরো বিস্কুট ছুঁড়ে দিলে কুকুরের মতো ল্যাজ নাড়তে নাড়তে ক্ষমতার পায়রা নাক খসবে। বেসিক্যালি যা বাঙালির বুদ্ধিজীবী সমাজ বলতে, আমি বলছি আবুল বাশার দাঁড়িয়ে বলছেন যে আমি মমতা ব্যানার্জির পক্ষে আছি, আমি সবসময় ওনার সাথে থাকবো। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড, আমার এতে কোনো অসুবিধা নেই। যদিও আবুল বাশার সিপিএমের সরকার থাকতে উনি সিপিএমের লোক ছিলেন, তৃণমূলের সরকারের আমলে তৃণমূলের লোক হয়ে গেলেন। হ্যাঁ, তো আমি বলছি যে তাও আমি বুঝলাম যে মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো, ও খুব ভালো নেত্রী, খুব ভালো লড়াই করছে, খুব ভালো বাংলার জন্য লড়ছে, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড, এটা উনি বলতেন, আমার কোনো অসুবিধা ছিল না। দাঁড়িয়ে বলছেন যে উনি একজন অত্যন্ত গুণী সাহিত্যিক, ওনার কবিতার বই বাঙালির ঘরে ঘরে থাকবে, মমতা ব্যানার্জির ওই গরুটাকে হাম্বা মাটাকে বুম্বা, হ্যাঁ, হরে করো কম্বা, এটা নাকি বাঙালির ঘরে ঘরে থাকবে। আবুল বাশারের নিজের ঘরে পাঠ্যপুস্তক, আবুল বাশারের নিজের ঘরে আছে মমতার কবিতার বই। আমি ছবি তুলে পোস্ট করুক দেখি, ওর নিজের ঘরে আছে মমতার কবিতার বই। আমি বলছি এরকম থার্ড ক্লাস বেহায়া দালাল কতগুলো, যারা কিনা ওই আমি, এরা কিন্তু ভালো করে জানতো, দেখো এরা শিক্ষিত মানুষ, এরা খুব ভালো করে জানতো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে বিজেপির বিরুদ্ধে লড়ছেন, এটা বিজেপির বিরুদ্ধে লড়ার পথ নয়। যে পশ্চিমবাংলায় বিজেপিকে জোট করে ডেকে এনেছে, যে পশ্চিমবাংলায় বিজেপির সাথে
আহ, সমর্থনে জিতে দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করেছে, যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পরে পাড়ায় পাড়ায় কমিউনিস্ট পার্টির অফিস বন্ধ হলো, আরএসএস এর শাখা খুললো, সে মহিলা বিজেপি বিরোধী লড়াই করতে আসেননি। এরা খুব ভালো করে জানতো, গ্রামের একজন গরিব মানুষ না জানতে পারেন, পার্ক সার্কাসের বস্তির মধ্যে যে ছেলেটা থাকে সে না জানতে পারে, মুর্শিদাবাদের একজন কৃষক এটা না জানতে পারে, কিন্তু এই সমস্ত আবুল বাসার, নৃসিংহপ্রসাদ বাদুড়িরা খুব ভালো করে জানতো, এরা খুব ভালো করে জানতো। না, এরা 7 সেয়ানার 1 সেয়ানা। তারপর এরা করেছে কেন? এই সুবোধ সরকারটা চেয়ার মুছেছে কেন? এই জুতো চাটাগুলো এইটা করেছে, তার কারণটা হচ্ছে এইগুলো করলে আমি ক্ষমতার আশেপাশে থাকতে পারবো। প্রেস্টিজ অফ দ্য লেফট, প্রিভিলেজ অফ দ্য রাইট। আমি বামপন্থী পশ্চিমবাংলার সমাজে, বাঙালি সমাজে, যেহেতু বামপন্থীদের একটা ইতিহাস রয়েছে, একটা বামপন্থার একটা আকর্ষণ রয়েছে বাঙালির মধ্যে, সেহেতু বামপন্থী হওয়ার যে গ্ল্যামার, যে আকর্ষণ, আমি সেটাকে ভোগ করব। আবার দক্ষিণপন্থীদের সঙ্গে থাকার যে প্রিভিলেজ, আমার একটা সরকারি গাড়ি, আমার একটা সরকারি কমিটি, আমার একটা সরকারি অফিস, মাস গেলে 50 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা মাসোহারা মাইনে, আমি এই সুবিধাগুলো পাবো। সব কটা হচ্ছে এই করতে, এরা হচ্ছে মমতা ব্যানার্জির দালালি করেছে করতে। এবার আমি একটা কথা বলছি, এই দালালগুলোর কথা বাদ দিয়ে, বাংলার যে মানুষ সত্যি সত্যি বিজেপি বিরোধী, বাংলার যে মানুষ সত্যি সত্যি সাম্প্রদায়িকতা বিরোধী, আজকে, আজ তো ভোট হয়ে গেছে, আজকে তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন তো, আপনি মনে করুন একটা রাজ্যে আমি সরকারে আছি, বিজেপির লোক 3টে জিনিস করছে। এক, তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র একটা প্রবল হেড ক্যাম্পেইন করছে, বা আমি বলছি, বা তারা যা করছে এলাকায় এলাকায় শাখা খুলছে, এই করছে, এটা তার আপনি যেটাকে বলেন যেটা বিজেপির ঘৃণার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, তারা সেটাকে করছে। এর বিরুদ্ধে আপনি সরকারে আছেন, আপনার 3টে জিনিস আমার করার রয়েছে, আমি সরকারে রয়েছি। কেমন? এক, যেখানে যেখানে এটা বেআইনি পর্যায়ে চলে যাচ্ছে, ধর্মের নামে কত দাঙ্গা দেওয়া, দাঙ্গা লাগানো, উস্কানি দেওয়া, কাউকে, কোনো মহিলাদেরকে টার্গেট করা, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় স্লাট শেম করা, সেখানে আমার পুলিশ ব্যবস্থা নিতে পারে, আইনি ব্যবস্থা নেওয়ার আছে। 2, সামাজিক পরিসরে একটা সামাজিক সাংস্কৃতিক একটা অল্টারনেট ন্যারেটিভ আমার রাজনৈতিক একটা ন্যারেটিভ আমায় তৈরি করতে হবে। খালি রাজনৈতিক নয়, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল একটা অল্টারনেট ন্যারেটিভ। আমার সমস্ত ক্লাব আমার দখলে, সমস্ত পুজো কমিটি আমার দখলে, পাড়ার সমস্ত হোল নাইট ফাংশনের আসর আমার দখলে, মানে যাবতীয় সামাজিক, কলেজের সমস্ত স্টুডেন্টস ইউনিয়ন বিনা ভোটে আমার লোকেরা চালায়, সমস্ত পরিসর সমাজের আমার দখলে। এই পরিসরগুলোকে ব্যবহার করে বিজেপি আরএসএস এর রাজনীতির পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করার আমার জায়গা রয়েছে। আমি এই দুটোর কোনোটাই করলাম না। না আমি কোনো আইনি ব্যবস্থা নিলাম যেখানে যেখানে নেওয়া উচিত, না আমি কোনো বিকল্প রাজনৈতিক সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করলাম। আমি কি করলাম? আমি 3 নম্বর কাজটা করলাম। শুধুমাত্র কি করলাম? বিজেপির এই যাবতীয় রাজনীতিকে দেখিয়ে মুসলমান এলাকায় গিয়ে বললাম, দেখো বিজেপি এরম করে, তুই তাই আমাকে ভোট দাও। আমাকে ভোট না দিলে কিন্তু বিজেপি তোমায় কচুকাটা করবে, তুমি আমাকে ভোট দাও। আমি বলছি এইটা তো মমতা ব্যানার্জি করেছেন গত 15 বছর। না, এই চটি চাটা দালালগুলো জানতো না। এর বিরুদ্ধে লড়াই করে তোমরা কতটা সফল হয়েছে? এই ধরনের যারা, এইটাই তো সরেশবাবু, লাখ কথার এক কথা, মুশকিলটা হচ্ছে আমরা পুরোটা সফল হয়েছে এমন বলতে পারি না, তাহলে এত লোক বিজেপিকে ভোট দিতেন না। আবার এইটাও ঘটনা, আপনি বলুন তৃণমূলের আমলে ওরা এসে বলল যে লাল হাটাও বাংলা বাঁচাও। লাল হাটাও মানে কি? ওরা খালি মানে বিধানসভায়, লোকসভা আমাদের শূন্য করলো তাই নয়, খালি পঞ্চায়েত পুরসভাগুলো সব দখল করলো খালি তাই নয়, তারা খালি সমস্ত কলেজের স্টুডেন্টস ইউনিয়ন থেকে শুরু করে সব কিছুই যে দখল করলো, পাড়ার ক্লাব থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে শুরু করে যাবতীয় সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে সর্বত্র যে দখল করলো, এর ফলে কি হলো? বামপন্থীদেরও যে অল্টারনেটিভ ভাষ্য, আমি খালি পলিটিক্যাল বলছি না, আজকে মনে করুন একটা পাড়ার ক্লাব রবীন্দ্রনাথের বিসর্জন নাটক করবে, কি মনে করুন একটা বিজ্ঞান মঞ্চ একটা এলাকায় বিজ্ঞান মেলা করবে, কেমন? সেটা তো বন্ধ হয়ে গেল। আজকে একটা একটা ধরুন একটা স্কুলের একটা ছেলে, এই কলেজের একটা ছেলে, যে কলেজে সোশ্যালে গিয়ে একটা সময় এই প্রগতিশীল সংস্কৃতির মধ্যে এক্সপোজড হতো, ইন্ট্রোডিউসড হতো, সে আজকে তৃণমূল কংগ্রেস বামপন্থীদেরকে শেষ করলো, কিন্তু বামপন্থীদের বদলে তৃণমূল কি পারলো বিজেপির পাল্টা একটা পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল ন্যারেটিভ তৈরি করতে? তা তো পারলো না। ওদের তো সোজা ন্যারেটিভ, ভাই, এই তোমায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তুমি আমায় ভোট দাও, তোমাকে যুবসাথী দিচ্ছি, তুমি আমাকে ভোট দাও, তোমাকে আমি ইট বালি সিমেন্ট আর পুকুর ভরাট করার ছাড়পত্র দিচ্ছি, তার বদলে তুমি ভোটের দিন আমার হয়ে এলাকার লোককে ভয় দেখিয়ে বুথগুলোকে দখল করে আমাকে ভোটটা পার করে দাও। ওরা তো এই 15 বছর ধরে এই করে গেছে। এইটা করে সমাজে রাজনৈতিক পরিসরটা পুরোপুরি তৃণমূল দখল করেছে, কিন্তু সাংস্কৃতিক পরিসরটায় তো আর কোনো প্রগতিশীলতার কথা থাকলো না, তাই না? আর এই দালালগুলো
এই সমস্ত মমতার এই জুতো চাটা সমস্ত সরকারি কমিটির এঁটো কাটা খাওয়া এই সমস্ত দালালগুলো এ সব দেখে সব জেনে সব শুনে মমতার পাশে দাঁড়িয়ে এরা দালালি করে গেছে। এদের মধ্যে কয়েকটাকে দেখছি এইবার ভোটে তৃণমূলের প্রচার করেছে, তাদেরকে দেখছি গতকাল থেকে এমন করে ফেসবুকে লিখছে, জবাব দিল তো মানুষ, দিল তো যেন যেন মানে জবাব শোনার জন্য ওরা কতদিন। এইবার বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার করেছে এই রূপাঞ্জনা মৈত্র। আমি দেখলাম রূপাঞ্জনা মৈত্র, আমি দেখছি লজ্জা করেন এই এই মানে 3-4 দিন আগে পর্যন্ত তৃণমূলের জিপ গাড়ি করে প্রচার করেছে। হ্যাঁ, থেকে শুরু করে এরা সমস্ত এদেরকে প্রমাণ করতে হবে আমি কত বড় তৃণমূল বিরোধী।